আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ইউটিউব লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রবিন মিয়া। আজকে আমি আপনাদের ফৌজদারি যে বিচার ব্যবস্থা আছে তার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পড়াবো। এই টপিকটি আজকে বাছাই করার পেছনে একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে। তো আমি আজকে মেইন যে জিনিসটা টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকুইটাল আর ডিসচার্জের মধ্যে পার্থক্যটা এটা। কারণ এটা নিয়ে আমরা প্রায়শই দেখা গেছে যে কনফিউজ হয়ে যাই। তো এটা আসলে আমরা আজকে সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে আমাদের সম্প্রতি একটি খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে ফৌজদারি কার্যবিধিতে, যে আমরা মূলত 173 যে ধারাটা এটা সংযোজন করেছি, যার ফলে আমাদের যে ডিসচার্জের যে লর যে মেকানিজমটা এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো এর জন্য আমরা যেটা করব, তো ডিসচার্জ মেকানিজমটা আপনারা জানেন, যে বাংলাদেশে আসলে বিচার ব্যবস্থা প্রচুর ডিলে আছে। তো ডিসচার্জ মেকানিজমটা যদি আসলে ট্রুলি আমরা ভালো মতো ইউটিলাইজ করতে পারি, এটা কিন্তু অনেক নিরপরাধ মানুষকে আহ, জেলে বেশি দিন থাকা থেকে কিংবা লর একটা প্রসেস থেকে হয়রানি থেকে তাকে মুক্ত দিবে। তো এর জন্য আমরা শুরুতেই যদি যে অধ্যাদেশের মাধ্যমে এটা আসছে এটা আলোচনা করি। তো অধ্যাদেশটার নাম হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এখন এটার ভিত্তিটা আসলে কোথায়? আমরা জানি যে বর্তমানে আমাদের যে পার্লামেন্ট আছে এটা কোনো ফাংশনে নেই। তো এই জন্য আমরা আমাদের যে সংবিধানের আর্টিকেল 93 আছে, যে সময় পার্লামেন্ট সেশনে থাকে না কিংবা ভেঙে যাওয়া অবস্থায়, তখন কিন্তু রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশের মাধ্যমে কোনো আইন সংশোধন করতে পারেন। তবে এই ক্ষেত্রে লিমিট আছে, তো সংবিধানের কোনো সংশোধনী এটার দ্বারা আপনি করতে পারবেন না। তো এইখানে আমরা যে একটা মূল পরিবর্তন এনেছি, মূলত এটা আরেকটা পার্ট আসবে অ্যামেন্ডমেন্টের। তো প্রথম পার্টে আমরা শুধুমাত্র একটি ধারাই অ্যাড করেছি। তো এই একটি ধারা অ্যাড করার মাধ্যমে আমরা তদন্তকালে যে যে অভিযুক্ত ব্যক্তি আছে তাকে যে অব্যাহতি কিভাবে দিব, এই, সুযোগটা আমরা তৈরি করেছি। প্রথমে আমরা সেকশন 173A যেটা, এটার মেইন কন্টেন্টস গুলো পড়ে যদি নেই, তারপরে আমরা বিস্তারিত আলোচনার দিকে যাব। প্রথমেই যেটা বলেছে যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তলব। তো এই তলবটা আসলে কে করতে পারেন? এখানে বলছেন যে মামলার তদন্ত চলাকালীন স্টেজে পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা সমমর্যাদার অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি থাকেন, যে উনি যে ইনভেস্টিগেশন অফিসার বা আইও আছেন, ওনাকে বলতে পারেন যে আপনার মামলায় কি কি অগ্রগতি হয়েছে ওই সম্পর্কে আপনি একটি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম ইনভেস্টিগেশন একটা রিপোর্ট জমা দেন। তো এটার পরে কি হবে? এখন ডিসচার্জটা আসলে কে প্রোভাইড করবে? এখানে ডিসচার্জটা ম্যাজিস্ট্রেটই প্রোভাইড করবেন। তো যদি এমন হয় যে এই যে অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন, এখানে ওনার একিউজড এগেইনস্টে অপর্যাপ্ত তথ্য প্রমাণ আছে, তখন ঊর্ধ্বতন যে কর্মকর্তা যিনি আছেন উনি নির্দেশ দিবেন যে আপনি এই রিপোর্টটা নিয়ে ট্রাইব্যুনাল কিংবা হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান। ম্যাজিস্ট্রেট যদি তখন ওই প্রতিবেদনটা দেখে সন্তুষ্ট হন যে না, আসলে ওনার এগেইনস্টে সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তো তখন কি করবেন? ম্যাজিস্ট্রেট ওনাকে ডিসচার্জ দিতে পারেন। তো এই যে আমরা করলাম চূড়ান্ত প্রতিবেদন যেটা আছে, চূড়ান্ত প্রতিবেদন অপেক্ষা না করেই কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী একটা হয়রানি থেকে আমরা মুক্তি দিলাম। তো এটার মানে এটা না যে আপনি তদন্তটা একদম থামিয়ে দিলেন। তাকে জাস্ট আপনি একটা প্রাইমা ফেসিলি ডিসচার্জ দিয়ে দিচ্ছেন। তদন্ত কিন্তু অব্যাহত থাকবে। তো যার ফলে যেটা হবে যে আপনি পুনরায় অন্তর্ভুক্তির একটা সুযোগ আছে। আপনি একবার অব্যাহতি পেয়েছেন, একদম ফাইনাল ফুল এন্ড ফাইনাল হচ্ছে ব্যাপারটা এরকম না। এটা কিন্তু চূড়ান্ত না। তো এমন যদি হয় যে তদন্ত আমরা যখন কন্টিনিউ করলাম, শেষ পর্যায়ে একটা পর্যাপ্ত বিশ্বাসযোগ্য প্রমাণ এখানে পাওয়া গেছে, তো তখন কিন্তু পুলিশ আবার 173 অনুযায়ী পুনরায় তাকে অন্তর্ভুক্ত করতে পারবেন। তো আমরা 173-এ জানি যে ওখানে ফার্দার ইনভেস্টিগেশনের একটা স্কোপ আছে। তো পুলিশ যদি চায়, তো ওনারা কিন্তু মামলার যে কোনো পর্যায়ে একটা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা রিপোর্ট জমা দিতে পারেন। তো এই ক্ষেত্রে একটা ডিস্টিংশন আমাদের ক্লিয়ার করা উচিত। ফার্দার ইনভেস্টিগেশন আমাদের এখানে সম্ভব, কিন্তু আমরা কিন্তু মানে ইনভেস্টিগেশন করতে পারবো না, যে পুনরায় একদম নতুন করে তদন্ত করলাম, এই জিনিসটা আমাদের নাই। কিন্তু অধিকতর তদন্তের মাধ্যমে আমরা যদি নতুন কোনো অপরাধী কিংবা অ্যাকিউজড যারা আছে তাদেরকে আমরা যদি ইনক্লুড করতে চাই, এটা করার সুযোগ আছে। তাহলে এটার মূল বিষয়বস্তুটা কি? যে আপনি প্রথমে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন উনি বেতনটা তলব করবেন। আপনারা ইংলিশ অ্যামেন্ডমেন্ট যেটা আসছে ওখানে দেখবেন শব্দটা ইউজ করা আছে মে। দ্যাট মিনস এটা আসলে একদম ম্যান্ডেটরি না। এটা আসলে ওনার ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করবে যে ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তা আছে উনি এটা কল করবেন নাকি করবেন না। এরপরে অপর্যাপ্ত প্রমাণের ক্ষেত্রে, অপর্যাপ্ত
তথ্য প্রমাণ কোনটা কিংবা প্রাইমা ফেসি এভিডেন্স আছে কিনা এটা নিয়ে আমরা আবার শেষের দিকে ডিটেলসে পড়বো যে আসলে আমরা প্রাইমা ফেসি এভিডেন্স বলতে কি বুঝি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ডিসচার্জ দিতে পারবেন, তো এটা কিন্তু একটা নতুন মেকানিজম ইন্ট্রোডিউস করেছে। এটা কিভাবে করেছে আমরা যে সময় ডিসচার্জ এবং অ্যাকুইটাইলের ডিফারেন্স করবো তখন কিন্তু আমরা এটা ভালো মতো দেখবো। তো আমরা এখানে বলেছিলাম যে না আবার হচ্ছে পুনরায় অন্তর্ভুক্তির তাকে সুযোগ আছে, যে এমন জনা আমরা অপরাধীকে একদম ছেড়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। তো আমরা আশা করতেছি যে বর্তমান যে অধ্যাদেশটা আছে এটা অনেকটাই মানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে হয়রান থেকে একটা রক্ষা করবে, নিরপরাধ ব্যক্তিরা যেন শুধুমাত্র জেলে না খাটেন এই জিনিসটা কিন্তু আপনাদের তাদের সুরক্ষাটা দিবে। এছাড়া একটা জিনিস আছে যে একটা মানবাধিকার রক্ষার ব্যাপার আছে। আমরা জানি প্রত্যেকটা মানুষের একটি পার্সোনাল লিবার্টি আছে, তাকে শুধুমাত্র আমরা কিন্তু আইনের প্রসেসের মাধ্যমে হয়রানি করতে পারি না। তো এটা কিন্তু আরেকটা বড় ইম্প্যাক্ট হবে বিচার ব্যবস্থার উপর অনেকটা চাপ কমানো। যেমন আমরা বাইরের দেশগুলোতে যখন পড়ি বিষয়গুলো দেখি তখন কিন্তু দেখি যে ওই দেশগুলোতে প্রি ট্রায়াল স্টেজে একটা ফিল্টারিং প্রসেস থাকে। তো আমরা যদি চিন্তা করি আসলে অধ্যাদেশের এই প্রভিশনটা কিন্তু একটা ফিল্টারিং প্রসেস ইনক্লুড করতে পারে, যে না যেগুলো আসলে তুচ্ছ মামলা আসলেও বেসলেস কেস ওইগুলো কিন্তু আমরা শুরুতেই যদি ফিল্টার আউট করে বাদ দিয়ে দিতে পারি এই সময় ডিসচার্জ দিয়ে, তাহলে কিন্তু কোর্টের নিজেরও সময় বাঁচবে এবং অন্যান্য যারা এক্ষেত্রে অ্যাকিউজড আছেন তাদেরও কিন্তু অনেকটাই সময় কষ্ট যেটাই বলি এটা সেভ হবে। তো এই ক্ষেত্রে আমরা আজকের যে আমাদের সেকেন্ড টপিক যে ডিসচার্জ আর অ্যাকুইটাল, এই দুটার মধ্যে আমরা যদি বলি এটা ডিফারেন্স অব্যাহতি এবং খালাস। তো আমরা যদি এগুলোর উৎপত্তি গুলো শব্দগুলো দেখি উৎপত্তি হয়েছে কোথা থেকে, তো উৎপত্তির অর্থ যদি ভূতপত্তিগত ভাবে কিন্তু অর্থগুলো কাইন্ড অফ এক, যে আপনি কোনো কিছু থেকে তাকে ভারমুক্ত করতেছেন বা কোনো কিছু থেকে মুক্ত করতেছেন। তবে আমরা যখন বাংলাদেশের আইনে এই শব্দ দুইটা ইউজ করেছি আমরা কিন্তু একই অর্থে ব্যবহার করি নাই, দুটা শব্দকে আমরা পৃথক ভাবে ব্যবহার করেছি। যেমন আচ্ছা প্রথমে আমরা কেন এই ডিস্টিংশনটা দরকার তার একটা বলি। একটা মামলা সাধারণত তিনটা স্টেজ থাকতে পারে। প্রি ট্রায়াল স্টেজ, ব্যাপারটা এরকম যে আপনি একটা মনে করেন যে এই স্টেজে কি হয় ইনকোয়ারি করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, কিংবা অপরাধে আমলে নেওয়া এই যে প্রিলিমিনারি যে ডিউটি গুলো আছে এই প্রিলিমিনারি ডিউটি গুলা কিন্তু আমরা বলবো যে না এই স্টেজে আমরা করি। এরপরে যেটা আছে যে ট্রায়াল স্টেজে আমরা চার্জ ফ্রেম করি, সাক্ষ্য প্রমাণ নেই, যুক্তিতর্ক হয়, আর্গুমেন্ট হয়, লাস্ট পর্যন্ত আমরা রায় প্রচার করি, আর শেষ পর্যন্ত পোস্ট ট্রায়াল স্টেজে আমরা আপিল এবং রিভিউ করতে পারি। এখন আগে যেটা হতো যে ডিসচার্জ পিটিশনটা একমাত্র চার্জ গঠনের সময় দেওয়া যেত, তার আগে দেওয়া যেত না, যে তার আগে আমি কাউকে ডিসচার্জ করতে পারবো না। আর অ্যাকুইটাল দিতাম আমরা রায় প্রচারের সময় একটা মেরিট কনসিডারেশনের পরে। কিন্তু বর্তমানে 173-এর এ মানে সেকশনটা অ্যাড হওয়ার কারণে যেটা হবে যে আমরা কিন্তু তদন্ত পর্যায়েও ডিসচার্জ অ্যাড করতে পারছি। তার মানে একটা সেকশন কিন্তু শুধুমাত্র আমরা ইনভেস্টিগেশন প্রসেসেই যে চেঞ্জ আনছি ব্যাপারটা এরকম না, ডিসচার্জের যে মেকানিজমটা এটাও কিন্তু এটার কারণে চেঞ্জ হয়েছে আমরা বলতে পারি। তো ডিসচার্জের কথা যদি আমরা আলোচনা করি যে একটা ডিসচার্জ তাহলে এখন বর্তমানে কোথায় হয়, চার্জ গঠনের সময়, কিংবা বর্তমানে আমরা আরো অ্যাড করে দিব তদন্তকালীন সময় হতে পারে। তো এই সময়গুলোতে আপনারা ডিসচার্জ দিতে পারেন যদি এমন হয় যে আপনি অভিযুক্তের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতেছেন কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা কোনো অপরাধ গঠন করে না। অপরাধ গঠন করে না মানে কি, যে আপনার মনে করেন পেনাল কোডের হচ্ছে আপনার 378-এ 5টা এসেনশিয়াল বলা আছে যে এই শর্তগুলো পূরণ হলে আপনার থেফট হবে। এখন সাপোজ এখন এখানে একটা শব্দ বলা আছে ডিসঅনেস্টলি। এখন সাপোজ কেউ ডিসঅনেস্টলি নেন নাই, সে হয়তো বা নিজের মনে করে নিছেন, মালিক নিজেকে মনে করে নিছেন, তখন যদি এই শর্তটা পূরণ না হয় তো তখন আমরা কি বলবো যে অপরাধী তো গঠন করে নাই। কারণ আমরা যে অফেন্স গুলো বলি পেনাল কোডে কিংবা অন্যান্য আইনে, তো ওদের প্রত্যেকটা আইনের অফেন্সের কিছু কনস্টিটিউটিভ এলিমেন্ট থাকে যে ইসেনশিয়াল বলি আমরা। তো ওই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে তো তার কোনো অপরাধী গঠন হয় নাই, আর কোনো অপরাধ গঠন না হলে আমরা তাকে বিশ্বাস করে দিতে পারি। আরেকটা গ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদি মামলার রেকর্ড বা নথিতে বিদ্যমান নেই, যে কি আপনি প্রাইমা ফেসি যে এভিডেন্স আছে প্রাইমা ফেসি এভিডেন্স আপনি দিতে পারেন নাই। প্রাইমা ফেসি এভিডেন্সের এক্সপ্লেনেশনটা আমরা এরপরে পড়বো। যেসব এখন এটার আমরা যদি বলি যে আসলে আমরা অব্যাহতিটা মেনলি কোন কোন ধারায় দিয়ে থাকি, নতুন যে অ্যাড করেছি 173 এটাতে দিতে পারি। এছাড়া মনে করেন ট্রায়ালের সময় 241-এ ম্যাজিস্ট্রেট কোর্টে যখন ট্রায়াল হয় তখন কিন্তু ডিসচার্জ দেওয়া যায়। এছাড়া সেশন কোর্টের ট্রায়ালে আমরা দেই 265C-তে। আর আরেকটা ক্ষেত্রে আমরা দিতে পারি যে পুলিশ যখন সাপোজ ওই যে কমপ্লেন্টের পরে
এক্সামিনেশন অফ উইটনেস, ওই সময় যদি ওনারা একটা ইনভেস্টিগেশনের নির্দেশ দেন পুলিশের থ্রুতে, তো পুলিশ একটা রিপোর্ট দিলেন, ফাইনাল রিপোর্ট। পুলিশ যদি একটা ফাইনাল রিপোর্ট দেয়, তো এটা কি কিন্তু একসেপ্ট করেও একটা মামলাতে ডিসচার্জ। প্রাইমা ফেসি কেস নিয়ে যখন আমরা আলোচনা করি, প্রাইমা ফেসি কেস মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি একদম কেসটা প্রমাণ করতে হবে। যেমন আমাদের অর্ডার 39 সিপিসি, এখানেও কিন্তু আপনার প্রাইমা ফেসি কেস নিয়ে বলা আছে যে আপনি যদি ইনজাংশন পেতে চান আপনার ফেভারে, আপনার হচ্ছে প্রাইমা ফেসি কেস হচ্ছে আপনার ফেভারে প্রমাণ করতে হবে। তো ব্যাপারটা এরকমই যে এটা আসলে এমন এক ধরনের সাক্ষ্য যেটা প্রথম দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে কোনো একটা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে। যে আমরা বলি না এভিডেন্স অ্যাক্টে বার্ডেন অফ প্রুফ, যে এটা হয়তো বা এমন হইতে পারে যে সাপোজ বার্ডেন অফ প্রুফটা মানে আপনার বার্ডেন অফ প্রুফটা তো শিফট হয় না, আমরা মেইনলি বলতে পারি অনার্স অফ প্রুফ, যে এটার কারণে হতে পারে যে অনার্স অফ প্রুফ যেটা আছে এই দায়িত্বটা আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। যে আপনি যদি একটা নির্দিষ্ট লেভেলে হচ্ছে আপনি এভিডেন্স দিতে পারেন, তাহলে আপনার মামলার একটা প্রাথমিক ভিত্তি তৈরি হবে। তো এখন এটাকে বিচারে নিয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট হতে হবে যে না, জাজের যিনি আছেন উনি এই যে রেকর্ড গুলো আছে ওগুলা যদি দেখে ওনার মনে হয় না ঠিক আছে, এটা মানে একদম বেস্টলেস কেস না, এটা ট্রায়াল করার মতো, এখানে সাক্ষ্য নেওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড আছে, তো এটা কি হওয়া যাবে না, সম্পূর্ণ ভিত্তিহীন হওয়া যাবে না। তেমন হতে পারে আপনার এটার বেসিসে একটা ফার্দার ইনভেস্টিগেশন আপনি করবেন। যেমন আপনি মনে করেন একটা চুরি মামলার ক্ষেত্রে আপনি দেখলেন যে যেখানে চুরি হয়েছে ওখান থেকে একজন ব্যক্তি হচ্ছে আপনি মানে দৌড়িয়ে পালাচ্ছেন, আবার ওনার হাতে ওই যে যে চুরি যাওয়া জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এখন এটা যদি কেউ দেখে থাকেন, তো এটা কিন্তু একটা প্রাইমা ফেসি একটা প্রুফ হচ্ছে আপনার দেয়। কিন্তু আপনি এখন মনে করেন যে এটা ডিসঅনেস্টি নাকি না, এটা কিন্তু অনেক সময় আপনি ট্রায়ালে যে মিলিয়ে নির্ধারণ করবেন যে আসলে মামলাটাকে আমি এই অবস্থায় এগিয়ে নিয়ে যেতে পারতেছি কিনা, এটা হচ্ছে মেইন জিনিস। তো এটার অনেকগুলা গুরুত্ব আছে। যেমন মনে করেন চার্জ ফ্রেমিং স্টেজে যদি মামলা এমন হয় যে এটার প্রাইমা ফেসি এভিডেন্স নাই, তখন কিন্তু আমরা তাকে অব্যাহতি দিয়ে দিব। বর্তমানে আমরা কি করতেছি, ইভেন তদন্ত স্টেজেও তাহলে আমরা অ্যাড করে নিই যে তদন্ত স্টেজেও যদি হয় যে প্রাইমা ফেসি কেস আপাতত ইন্টারিম রিপোর্টে নাই, তখনও কিন্তু আমরা ধরে ডিসচার্জ দিয়ে দিতে পারবো। তো এটা মূলত একটা মামলার ভিত্তি, এটা যে আপনার মামলা নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন নাকি না। যদি এটা না হয় তাহলে আপনি অবভিয়াসলি অগ্রসর হতে পারবেন না। আর এছাড়াও এই যে প্রাইমা ফেসি এভিডেন্স থাকলে কি আর আপনি আরো ফার্দার ইনভেস্টিগেশন করতে পারেন, যে না আর একটু ইনভেস্টিগেশন করলে হয়তো বা আমি আরো বেটার এভিডেন্স পেতে পারি। তো শেষ পর্যন্ত এটা আমাদের মনে রাখা জরুরি যে যে প্রাথমিক যে সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স এটা কিন্তু কোনো কনক্লুসিভ কোনো প্রমাণ না। তো এখন এটা আপনি ট্রায়াল স্টেজের আগ পর্যন্ত এটা জাস্ট আপনাকে ওই প্রসিড করতে হেল্প করতেছে। এটাকে মনে করেন এক্সামিনেশন অফ উইটনেস কিংবা রি এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, এইভাবে তারপরে যখন আপনি শেষ পর্যন্ত এটা পাবেন, তখন আপনি এটাকে একটা এভিডেন্স হিসেবে সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে কাউন্ট করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারতেছেন না। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যদি আলোচনা করি, সেটা হচ্ছে আপনার অ্যাকুইটাল। এখন অ্যাকুইটাল আপনার কখন হয়, যদি এমন হয় যে আমরা হচ্ছে যে অভিযুক্ত যিনি ছিলেন তার এগেনস্ট আমরা চার্জ গঠন করিনি, তো তখন কিন্তু আমরা কি করব, যে এই সাক্ষ্য পর্যালোচনা যা আছে দুই পক্ষের বক্তব্য শুনে তখন কিন্তু আমরা হচ্ছি একটা মানে ট্রায়ালের দিকে যাই। তো এখন এমন হয় যে যে চার্জ গুলো আমরা পড়ে শোনাই, তারপরে লাস্ট পর্যন্ত কি হইলো, মামলা আর্গুমেন্ট শেষ হওয়ার পর চার্জ গুলো আসলে সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় নাই। তো ওনার এগেনস্টে যে চার্জ গুলো ছিল ওগুলা উনি শেষ পর্যন্ত নির্দোষ হিসেবে সাব্যস্ত হয়েছেন। তো এখন কি হবে, ওনাকে নির্দোষ সাব্যস্ত করে আমরা অ্যাকুইটাল বা একটা খালাসের যে আদেশ এটা আমরা দিয়ে দিতে পারি। এখন এটা কিন্তু আমরা দেখতে পারি যে বিভিন্ন ধারায় হয়, যেমন আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে যে সময় ট্রায়াল হয় তখন কিন্তু 245 ধারায় এটা দেওয়া হয়। 265 যে একটা ধারা আছে এখানেও এমন হইতে পারে যে দুই পক্ষের সাক্ষ্য আপনি নিলেন, নিয়ে তারপরে হচ্ছে আপনি তাকে কি করে দিতে পারবেন, এই অ্যাকুইটাল দিয়ে দিতে পারেন। এছাড়া আপনি মনে করেন 247 ধারা আছে, যে 247 ধারায় যদি এমন হয় যে যে ব্যক্তি অভিযোগ করেছেন উনিও অনুপস্থিত, তখন দিতে পারবেন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যদি উইথড্রল করার অ্যাপ্লিকেশন করা হয় তখন কিন্তু 248 ধারা অনুযায়ী দেওয়া যায়। এছাড়া সর্বশেষ যদি আমরা বলি যে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন উনি যদি চার্জ গঠন হয়ে যায় তারপরে যদি অভিযোগটা প্রত্যাহার করে নেন, উইথড্রলটা হচ্ছে কখন, একবার চার্জ গঠনের পরে। তো তখন কিন্তু আপনি ইচ্ছা করলেই কি করতে পারতেছেন, একটা ব্যক্তিকে অ্যাকুইটাল দিয়ে দিতে পারতেছেন। তো শেষ পর্যন্ত আমরা বলতেছি যে মামলার শেষে ওনার একটা কি উনি হয় নাই, একটা চূড়ান্ত রায় দিয়ে দিলাম, ওনাকে আমরা খালাস দিয়ে দিলাম, যে না ওনার এগেনস্টে যে অভিযোগটা আছে এটা প্রমাণ হয় না।
তো পরীক্ষায় বিশেষ করে যারা এখানে বার কাউন্সিল কিংবা হচ্ছে জুডিশিয়ারির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই পার্থক্যটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। আর যে সেকশন গুলোর আন্ডারে অ্যাকুইটাল গুলো দেওয়া হয় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা আসলে মেইনলি সময়টা কখন? তার মানে এখন আমরা কি করব? যে চার্জ গঠনের পূর্বে। চার্জ গঠনের পূর্বে মানে হচ্ছে আপনি যে সময় কোর্টে আসতেছে ট্রায়াল স্টেজে তখনও করতে পারেন। মানে যে সময় মেইনলি চার্জ গঠন হলে আপনার ট্রায়ালটা শুরু হয়। কিন্তু তার আগে যখন আপনি ডিসচার্জটা কনসিডার করবেন, তো ওই সময় আপনি দেখবেন যে আপনি ম্যাটেরিয়ালস গুলো আপনার সামনে আছে। তখন দেখবেন যে না আসলে উনার এগেইনস্টে প্রাইমা ফেসি কেসটা আছে কিনা কিংবা কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা। এখন আর তাহলে বর্তমানে আমরা আরেকটা নতুন গ্রাউন্ড অ্যাড করলাম 173 এ তে, যে কি পুলিশ রিপোর্ট এর ভিত্তিতে এমন হতে পারে যে ইন্টারিম পুলিশ রিপোর্টের ভিত্তিতে যদি যে এমন হয় যে কোনো পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য নাই তাহলে ওনাকে আমরা ডিসচার্জ দিতে পারি। আর চার্জ গঠনের পরে বিচার করে ফেলার পরে আমরা যদি দেখি যে না ওনাকে হচ্ছে একটা ডিসচার্জ, আমরা তখন দিব যে না ওনার যে অভিযোগ আছে এটা প্রমাণ হয় না। এরপরের যে গ্রাউন্ড আছে যে আপনার আহ, এটা কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে বিচারে অগ্রসর হওয়ার মতো কারণ নাই, কিংবা অভিযোগ যেটা আছে ওটা ভিত্তিহীন। এছাড়া আপনার আমরা বলেছিলাম যে কোনো একদম প্রাইমা ফেসি যে এভিডেন্স এটাও নাই, অপরাধগুলো সংগঠিত হয় নাই। এই ধরনের যে ফ্যাক্ট গুলো আছে এগুলো যদি একদম পূরণ হয় তখন কিন্তু আমরা বলতে পারবো যে না ওনাকে ডিসচার্জ দেওয়া হোক। আবার এমন যদি হয় যে পরে চার্জ গঠনের পরে যদি ওনার এগেনস্টে যে অভিযোগগুলো আছে এগুলো যদি প্রমাণিত না হয় তাহলে ওনাকে আমরা দিব অ্যাকুইটাল, আহ খালাস করে দিব। আর দোষ নির্দেশিত মানে এরকম ডিসচার্জের মধ্যে দিয়ে জেনারেলি যেটা হয় ডিসচার্জের ক্ষেত্রে ব্যক্তির দোষ বা নির্দোষিতরা কোনোটাই চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় না। কেমন? যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি কারণ আমার কাছে বর্তমানে ওই ধরনের কোনো এভিডেন্স নাই, সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই, যার কারণে আপনাকে নিয়ে আমি মামলায় প্রসিড করতেছি না। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি এখানে থেমে যাব। 173 এতেও কিন্তু বলা আছে এরকম, কিংবা 173 তেও বলা আছে দেখি ফার্দার ইনভেস্টিগেশনের পরে আবার আপনার এগেনস্টে যদি কোনো এভিডেন্স পাওয়া যায় পুনরায় আপনার এগেনস্টে তদন্ত হয়ে আবার আপনাকে ট্রায়াল দিতে পারে। আজকে এখন আমি আপনাকে জাস্ট মামলা এখান থেকে ছেড়ে দিলাম, যে আপনি দোষী নাকি নির্দোষী এটা আমি কিন্তু রায় বলতেছি না, জাস্ট আপনাকে এখান থেকে ছেড়ে দিলাম। কিন্তু অ্যাকুইটাল দিলে যেটা হয় একটা ব্যক্তির নির্দোষিতা চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠিত হয় যে না ওই ব্যক্তি একদম নির্দোষ, ওনার এগেনস্টে অন্য কোনো মানে আবার আমরা অ্যাকশন নিতে পারতেছি না। তো এক্ষেত্রে পুনর্বিচারের একটা কনসেপ্ট আছে আপনারা জানেন যে আমাদের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের আর্টিকেল 35 ক্লজ 2 তে বলা আছে, মানে ডাবল জিওপার্ডি যে ডক্ট্রিনটা এটা বলা আছে যে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচারে সাব্যস্ত করা যাবে না। এটার একটা প্রসিডিওর ক্রিমিনাল প্রসিডিওরের আপনার সিআরপিসির 403 এও আছে যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি জেনারেল ক্লজ অ্যাক্টেও আছে সেকশন 26 এ। তো আমরা দেখতেছি বিভিন্ন ধরনের আইনে আমরা বলতে পারতেছি যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি যেটা এটা আছে। এখন পুনর্বিচার করা যাবে কিনা, যে আমরা রিট্রায়াল করতে পারবো কিনা যে ব্যক্তিকে আমরা ডিসচার্জ দিলাম বা অ্যাকুইটাল দিলাম। তো যে ব্যক্তি ডিসচার্জ পাইছেন মানে পেয়েছেন ওনার এগেনস্টে যদি নতুন কোনো সাক্ষ্য কিংবা বেটার কোনো এভিডেন্স আমরা পাই তো অবভিয়াসলি ওনার এগেনস্টে আমরা কি করতে পারবো, অ্যাকশন নিতে পারবো। কিন্তু একটা ব্যক্তিকে যদি আমরা খালাস দিয়ে দিই চার্জ গঠনের পরে ওনার নির্দোষিতা প্রমাণ আছে, ওনার আর রিট্রায়াল বা পুনর্বিচার করা যাবে না। যদি করি তার মানে আমরা ওনাকে ডাবল জিওপার্ডিতে ফেললাম। তো আমরা কাউকে ডাবল জিওপার্ডি এরকম কোথায় করতে পারবো না। তো দোবারা সাজার যে নীতি, এটা বাংলাটা হচ্ছে দোবারা সাজার নীতি। তো আমরা কাউকে ওই দোবারা সাজা দিতে পারবো না। একটা ব্যক্তিকে বারবার যে হ্যাসেল থেকে মুক্তি করার জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আর তদন্ত গ্রেফতারের ক্ষেত্রে আমরা বলি যে ডিসচার্জ দিলে তার এগেইনস্টে পুনরায় ইনকোয়ারি বা তদন্ত করা যায়। আবার তাকে গ্রেফতার করা যাবে। কিন্তু একবার যদি কাউকে আমি খালাস দিয়ে দিই তার এগেইনস্টে তদন্ত করা যাবে না, গ্রেফতার করা যাবে না, কিংবা বিচারও করতে পারতেছি না আমি। তাহলে আমরা যদি চিন্তা করি এটার প্রতিকারটা কি? তো দেখেন যদি কাউকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয় তাহলে তার কিন্তু রিভিশন করার মানে অন্য যে এফেক্টেড পার্টি হবেন যিনি ক্ষতিগ্রস্ত পার্টি উনি কিন্তু একটা রিভিশন দায়ের করতে পারবেন। যে আমরা জানি আমাদের যে 439 আর 439 এতে সিআরপিসির হচ্ছে আপনার রিভিশনের যে পাওয়ার এটা কিন্তু দেওয়া আছে। আবার অন্যদিকে যাকে হচ্ছে আমরা খালাস দিয়ে দিলাম ওনার এগেনস্ট যদি কেউ একটা আপিল করে ওনার এগেনস্টে, তো তখন কি করতে হবে, এটা করতে হবে আপিল। হায়ার যে কোর্টটা আছে এখানে আপিল করবো। আপিলটা যেমন আপনারা দেখবেন যে 417 সেকশন 417 যেটা আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে।
তো শেষ পর্যন্ত আমরা যদি একটা জিস্ট আকার আলোচনা করি, আপনারা দেখতেছেন যে আমরা ইয়েতে পড়ি না, সিপিসিতে, যে একটা হচ্ছে অর্ডার আর আরেকটা হচ্ছে আপনার জাজমেন্ট কিংবা ডিক্রি। এই ধরেন ডিফারেন্সটা এরকম, এটা জাস্ট একটা ইন্টারিম অর্ডার। আমরা যদি ডিসচার্জ করি, এটা জাস্ট একটা ইন্টারিম অর্ডার। যেমন আপনার টেম্পোরারি ইনজাংশনের কথা চিন্তা যদি করেন, যেটা কাইন্ড অফ টেম্পোরারি ইনজাংশন, যেটা ইন্টারিম একটা রিলিফ হিসেবে আপনি দিচ্ছেন। কিন্তু অ্যাকুইটাল যেটা আছে, এটা কিন্তু একদম ফাইনাল একটা রায়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত। যেমন আমরা ডিক্রি ডেফিনেশন পড়ি না, যে কনক্লুসিভ ডিটারমিনেশন অফ দ্য রাইটস। ফাইনালি আপনি কনক্লুসিভলি একটা মানুষের রাইটস কে ডিটারমাইন করতেছেন। তো এটা কাইন্ড অফ ইন দ্য নেচার অফ ডিক্রি আমরা যদি বলি। তো এটার অবশ্যই এটার এগেইনস্টে ডিফেন্সের মেকানিজমও কিছুটা ডিফারেন্স আছে। যেমন মনে করেন আপনি, আপনাকে ডিসচার্জ দিলে কিন্তু আপনার যে মনে করেন আসামির কোনো কথা কিন্তু জেনারেলি শোনা হয় না। যে মনে করেন পুলিশ হচ্ছে একটা রিপোর্ট দিল, ওইটার এগেইনস্টে আসামি হিসেবে আপনি একটা অবজেকশন দিবেন, এটা আপনার দেওয়ার সুযোগ নাই। এখানে মেইন জিনিসটা যেটা কনসিডার করে সেটা হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস অলরেডি তার সামনে আসছে। তো কিন্তু অবভিয়াসলি অ্যাকুইটাল বিচারের সময় আপনি আপনার সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণ যেটা আছে এটা কিন্তু কোর্টের সামনে যেটা আছে আপনি কিন্তু দিতে পারবেন। তো এরপরে যে এটা আছে, এটাও কিন্তু রিটেনের পারপাসে খুবই ইম্পর্টেন্ট, জুডিশিয়ারি কিংবা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার এটা রেগুলার আসার মতো একটা প্রশ্ন। তো এখানে আমরা দেখি যে অভিযোগ গঠন আমরা যখন করবো, কিংবা আমরা অভিযোগ গঠন স্টেজে তো আমরা ডিসচার্জ পিটিশন যেটা আছে এটা কনসিডার করি। কিংবা মনে করেন বর্তমানে আমরা যে যে সময় ডিসচার্জের প্রসিডিউর করছি, তখন কি একটু স্ত্রীরা বলতে পারবেন যে দেখেন এরকমটা ইন্টারিম রিপোর্টে আমাকে বলছে যে আমি অপরাধী, কিন্তু আসলে আমার কাছে তো অন্যান্য এভিডেন্স আছে। তো এই স্টেজে কি আসামির যে কাগজপত্র এটা দেখার কোনো ভিত্তি আছে কিনা। তো এই ক্ষেত্রে নজরুল ইসলাম বনাম স্টেট যে কেসটা আছে 50 ডিএলআর, এখানে বলা হয়েছে যে যে না, অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় তখন আসামির দাখিলি প্রমাণ অথবা দলিলপত্র বিবেচনা করা যায় না, কিংবা এর জন্য তার বিরুদ্ধে মামলা বাতিল করা যাবে না। তার মানে আমরা বলতেছি একটা মানুষের রাইট টু সেলফ ডিফেন্স আছে, যে আপনি আপনার সপক্ষে যুক্তি রাখতে পারেন, কিন্তু এটা কিন্তু সব স্টেজে দিতে পারবেন না, এটা আপনি ট্রায়ালে দিয়ে দিবেন। এখন আমার কাছে মনে করেন এফআইআর আছে কিংবা অন্যান্য যে 161 এর স্টেটমেন্ট আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো আমি কনসিডার করবো। কিংবা যদি কোনো মেডিকেল এক্সামিনেশন কোনো রিপোর্ট থাকে, মনে করেন একটা ডিএনএ রিপোর্ট আছে, এই যে এই ধরনের জিনিসগুলো দেখে আমি কনসিডার করব যে আসলে এখানে কি একটা প্রাইমা ফেসি কেস আছে কিনা। যদি মনে হয় প্রাইমা ফেসি কেস আছে, আমরা প্রসিড করব। আসামির ডিফেন্সটা, আসামি যদি বলে যে না ওই সময় আমি অন্য জায়গায় ছিলাম, এটাকে বলে প্লি অফ অ্যালিবাই। তো প্লি অফ অ্যালিবাই কিন্তু সাধারণত আপনি এই স্টেজে একটা আসামি দিতে পারেন না, যে আমি তো ওই সময় তো ঘোরানোর সময় ছিলামই না। যেমন আপনি দেখেন, তো এই প্রশ্নটা আপনি যদি করেন, এই ধরনের ফ্যাকচুয়াল প্রশ্ন কিন্তু এই ধরনের জিনিসগুলো থেকে আসে। যেমন যে একটা জিনিস এমন যেটা আসলে খুবই প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যে আপনি বিদেশে ছিলেন, হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন, এগুলো শুধুমাত্র বিচারের সময় কিন্তু ট্রায়াল স্টেজে এগুলো নির্ণয় করা যায়। এগুলো একদম ওই ডিসচার্জ পিটিশনের সময় কিংবা একদম আর্লি স্টেজে এই জিনিসগুলো কিন্তু কনক্লুসিভ করা যায় না। তো এগুলোর জন্য একটা ডিটেল প্রসিডিওর লাগবে। তো প্রমাণ সাপেক্ষে যদি একটা বিষয় থাকে, এটা কিন্তু আমরা ওই স্টেজে গঠন করতে পারবো, মানে কনসিডার করতে পারবো না অভিযোগ গঠনকালে। এছাড়া এমন যদি হয় যে সাপোজ আপনার পুলিশ রিপোর্ট দিয়েছে, তো পুলিশ রিপোর্ট কিন্তু জেনারেলি একটা প্রশ্ন আসে যে পুলিশ রিপোর্ট কি আদালতের জন্য বাধ্যতামূলক। এখন মনে করেন আহ, আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা আসছে 173 এ, এখন পুলিশ যা বলবে এটা দ্বারা কি আমি বাধ্যতামূলক ডিসচার্জের? অবশ্যই না। এখানে আদালতের 100% ডিসক্রিপশন আছে, যে আদালত পুলিশ আর কথা, মানে পুলিশের যে সাজেশনটা আসলে নিবে নাকি নিবে না। সে ফাইনাল রিপোর্ট দিক, আহ, যদি সাপোজ একজনকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল যে না একে মুক্তি দেওয়া যেতে পারে, তো কোর্ট তখন কিন্তু বলতে পারবে মানে জাস্ট সিম্পলি ওইটা ফাইনাল রিপোর্ট রেখে দিয়ে দিবা। কোর্ট সেখানে তার ডিসক্রিপশন যে পাওয়ার এটা এক্সারসাইজ করবে। যদি মনে হয় যে না, যদিও ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, যদিও বলা হয়েছে যে তার এগেইনস্টে পর্যাপ্ত সাক্ষ্য নাই, কিন্তু সামহাও নথি দেখে কোর্টের মনে হচ্ছে যে এখানে আসলে একটা পর্যাপ্ত সাক্ষ্য আছে, তখন কিন্তু কোর্ট প্রসেস মানে এখানে প্রসিড করবে। যেমন এখানে একটা মামলায় পুলিশ বলছিল যে না, ঘটনার দিন আসলে যে তিনজন আহ, যে মনে করেন আসামি, তারা হচ্ছে আসলে তার ঘটনার দিন তাদের কর্মস্থল যেখানে ছিল একজন ছিল, আরেকজন চিকিৎসাধীন ছিল। তো তারা আসলে এই ইটা করে নাই, অপরাধটা করে নাই। তখন আপিলের ডিভিশন কি বলছে যে না, এইসব যে দাবি এগুলা কিন্তু এই স্টেজে আপনার বিবেচনা করার কোনো সুযোগ নাই, এগুলো আমরা ট্রায়ালে যে নেবো। আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে যেমন আসামি যদি এমন হয় যে সাপোজ যে এই কেসটা আপনি যদি দেখেন, যে ইনকাম ট্যাক্স নিয়ে যে একটা কেস আছে, তখন উনি ওই যে একটা কাগজ দখল মানে দাখিল করেন, যেটা হচ্ছে আপনার তদন্তকারী কর্মকর্তার নিকট আগে দেওয়া হয়নি। এই ধরনের যে ডকুমেন্ট গুলো, এগুলো কিন্তু এই স্টেজে আপনারা বলবো যে কনসিডার করার সুযোগ নেই। তো আমরা যদি এখানে জিসটা বলি, এটার প্রিন্সিপালটা কি হলো,
যে 241A 265C কিংবা বর্তমানের যে আপনার 173A, এখানেও তো আমরা ডিসচার্জ দিচ্ছি। এই স্টেজে যেটা হবে, আসামি যদি কোনো দলিলপত্র দাখিল করে, এটা বিবেচনা করে কিন্তু আমরা কোনো মুক্তি দিতে পারবো না। আজকের আমরা যদি শেষ পর্যায়ে আলোচনা করি, যে আমরা এই যে অ্যামেন্ডমেন্টটা, এটা কিন্তু শুধুমাত্র একটি সেকশন হলেও আসলে কিন্তু দেখতেছি যে ওভারঅল কিন্তু একটা বিগ চেঞ্জ নিয়ে এসেছে, যেটা কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ আসবে বলে মনে হয়। কারণ কি, যে আপনি তদন্ত চলাকালীন হচ্ছে তাকে মুক্তি দিতে পারতেছেন। তো এটা কিন্তু আলটিমেটলি একটা বেটার প্রোটেকশন মেকানিজম আমাদের দেশে ইন্ট্রোডিউস করবে বলে আমার মনে হয়। তো আমাদের সাথে আজকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আইন বিষয়ক আরো যদি কোনো তথ্য চান কিংবা একাডেমিক স্টাইলে যদি আপনারা ডিসকাশন চান, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের যদি আপনারা এনকারেজমেন্ট দেন, আমরা সামনে আরো ভিডিও বানাবো। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।